সাম্প্রতিক রাজনৈতিক পরিক্রমায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে শঙ্কা তৈরি হয়, তবে সেই শঙ্কা দূর করল নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল। এর মধ্যে আবার উঁকি দিচ্ছে নতুন মেরু। অভ্যুত্থানের পর গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি সহ ৩ দল মিলে আত্মপ্রকাশ করেছে নতুন জোট। এ বিষয়ে আজ আলোচনা করতে চাই। ভোটের ট্রেনের আজকের শিরোনাম তৃতীয় মেরু। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি হাসিব বিল্লাহ। আজ সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট ও ভোটের আগে পরের কার্যক্রম নিয়ে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তগুলো আমরা একটু দেখে নিতে চাই। আমরা দেখছি যে এখানে মূলত তারপরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন গণমাধ্যম কর্মীদের, সেখানে বলেছেন যে চলতি সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা। এছাড়া সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একটানা ভোট চলবে, অর্থাৎ এখানে কিন্তু 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে। যেহেতু একই সঙ্গে নির্বাচনের সাথে গণভোটের বিষয় রয়েছে, এই কারণেই 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে। এদিকে উপদেষ্টা পরিষদের পদে বহাল থেকে কেউ ভোটে অংশ নিতে পারবেন না, তিনি বলেছেন। এছাড়া বেসরকারি ব্যাংক থেকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া হবে না এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনে সমন্বয় করবে নির্বাচন কমিশন। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল সহ সার্বিক প্রস্তুতি নিয়ে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন ইসির প্রতিনিধি দল। বিকেলে যমুনায় ওই বৈঠকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন সিইসি প্রধান উপদেষ্টাকে। এ সময় সুষ্ঠু নির্বাচন ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটে টেনে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। নয়া রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে আত্মপ্রকাশ হল গণতান্ত্রিক সংস্কার জোট। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই জোটের ঘোষণা দেন। যারা গণ অভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দেব না। আমরা মনে করি আরও অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরও অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় আমরা অংশগ্রহণ করবো, এই প্রত্যাশা আমরা রাখছি। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে 3টা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। দর্শক, আজ তৃতীয় মেরু শিরোনামের এই আলোচনাকে সম্প্রসারিত করতে ভোটের ট্রেনে ধানমন্ডি থেকে সরাসরি যুক্ত হয়েছেন এবি পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, আজকে 3 রাজনৈতিক দলের একটা জোট গঠন এবং সেটির আত্মপ্রকাশ ঘটল, যারা মূলত এই সংস্কার এবং এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করার কথা বলে আসছে দীর্ঘদিন ধরে। আপনারা একসঙ্গে আন্দোলনও করেছেন, কিন্তু আমি জানতে চাচ্ছি যে যেহেতু আজকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলা হয়েছে যে এটি নির্বাচনী জোট নয় বরং একটি রাজনৈতিক জোট, কিন্তু নির্বাচন সামনে রেখে এতদিন পরে কেন এই জোটের প্রয়োজন পড়ল? জি, ধন্যবাদ। আপনাকেও সালাম এবং আমার দর্শকদেরকেও সালাম এবং শুভেচ্ছা। আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে এইটা আমরা যারা জুলাইয়ের পক্ষের শক্তি, এখানে একটু বলি, আমরা একমাত্র জুলাইয়ের পক্ষের শক্তি না, এখানে অনেকেই আছেন এবং আমাদের আজকে যে ঘোষণাটা সেখানে বলা হয়েছে যে আমরা 3 দল এখানে এসে ঘোষণা দিচ্ছি এবং আমরা আহ্বান করছি অন্যরা যারা আছেন তারাও যেন আমাদের সাথে যুক্ত হবেন, এই আশাটা আমরা রাখছি। তো যেটা বলছিলাম যে আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক জোট, কিন্তু এখন ইলেকশন আগে কেন এই জোটটা ফাইনালাইজ হলো? বিষয়টা হলো কি ভাই, আমরা অনেকদিন ধরে এই জোট নিয়ে কাজ করছিলাম, বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনার প্রবাহে জোটটা আসলে হয়ে হচ্ছিল না।
তো সেইখান থেকে আমরা আজকে ফাইনালি এমন একটা জায়গায় আসতে পেরেছি যেখানে জোটটা হয়েছে, এবং আমরা আশা করছি জোটে আরও যারা আছেন আমাদের জুলাইয়ের, আমরা শুধু যেটা বললাম যে শুধু জুলাই না, যারা রিফরমেশনটা দেখতে চান, যারা সংস্কারটা দেখতে চান, তারা আমাদের সাথে যোগ দিবেন, যেন আমরা সবাই মিলে একসাথে একটা প্ল্যাটফর্ম থেকে প্রেসার ক্রিয়েট করতে পারি সংস্কারের জন্য। আমি জানতে চাচ্ছি কিন্তু আপনারা বিএনপি কিংবা জামাতের সঙ্গে কেন জোটবদ্ধ হলেন না, বা এটার বাইরে কেন আর একটা তৃতীয় জোটের প্রয়োজন পড়লো? এটা একেবারেই একটা পলিটিক্যাল ডিসিশন। আপনার বিএনপি অথবা জামাত তাদের নিজস্ব একটা জোট আছে কিন্তু, এবং তাদের নিজস্ব একটা ইশতেহার আছে, এবং তাদের একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে সংস্কারকে নিয়ে। আমরা মনে করেছি যে আমাদের চিন্তা ভাবনাটা ওনাদের সাথে সম্পূর্ণ এক নয়। এখন এটা যে আবার এক জায়গায় যাবে না এটা তো আমরা বলিনি, বাট আপাতত আমাদের যে সংস্কারের যে ভাবনা, আমাদের যে আশা সংস্কারকে নিয়ে, সেই আশাটা তিনটা দল এক জায়গায় হতে পেরেছি, এবং আমরা আশা করছি আমরা সবাই হয়তো একসময় এক জায়গায় হতে পারবো। সবাই এক জায়গায় হতে পারবেন বলতে আমরা কি সামনে যখন নির্বাচনকে সামনে রেখে যখন আসন সমঝোতার বিষয়ে এখানে দেখা যাচ্ছে বিএনপিও অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে এবি পার্টি, এনসিপি, রাষ্ট্র সংস্কার এর যুগপৎ আন্দোলন করেছে কিন্তু এই এবি পার্টি বা রাষ্ট্র সংস্কারীদের সঙ্গে, আবার আপনাদের বা এনসিপিকেও তারা চেয়ে আসছে, এদিকে জামাতেরও কিন্তু চাওয়া আছে যে এই দলগুলোকে সঙ্গে নেওয়ার। আসলে এই জোট কি আবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক কোনো একটা জোট বা অ্যালায়েন্স হতে পারে কিনা? হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু শর্ত থাকবে যে আমরা যে সংস্কারটা চাচ্ছি সে সংস্কারে তারা যদি প্রতিশ্রুতিবদ্ধ হয়। আমরা আজকে বলেছি যে আমাদের একটাই মাত্র শর্ত, যে সংস্কারটা আমরা সবাই মিলে করবো, এই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। জি, কিন্তু এখানে দেখা গেছে যে এই জোটের শুরু থেকেই এনসিপি, এই জোটের শুরু থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং আপ বাংলাদেশ যুক্ত ছিল, কিন্তু যখন আত্মপ্রকাশ হলো সেখানে আপ বাংলাদেশ বাদ গেল কেন? আপ বাংলাদেশের সাথে জোটের আলোচনায় বাদ যায়নি এখনো। আমরা বলেছি যে আমরা জাস্ট এই প্রিলিমিনারি তিনটা দল আত্মপ্রকাশ করেছি, এবং আরও দল এখানে যুক্ত হবে না, এবং আমরা আশা করি আপ বাংলাদেশও যুক্ত হবেন। তাদের সাথে যদি আমাদের যেটা বললাম যে রিফর্ম যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের প্রত্যেকটা শর্ত যদি আমরা একমত হতে পারি। আচ্ছা, আবার একটু জানতে চাই যে এই যে আপনারা কি মনে করেন যে পুরনো রাজনৈতিক দল বিএনপি এবং জামাত এর বাইরে এই নতুন জোটকে কেন্দ্র করে নতুনভাবে বাংলাদেশ গড়ার জন্য যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আসলে এই জোট পূরণ করতে পারবে কতটা? আমরা এটা মনে করি, দেখেই তো আমরা এই জোটটা এসেছি, জোট ক্রিয়েট করেছি। আমরা যদি মনে না করতাম যে এই জোট আসলে মানুষকে একটা নতুন আকাঙ্ক্ষার পথ দেখাবে, তাহলে তো এই জোটটা করাটা আসলে কোনো দরকার নেই। আমরা তো আমাদের দলীয় কার্যক্রম গত 5 বছর ধরে চালিয়েই যাচ্ছি। আমরা এই জোটে যুক্তই হয়েছে এই কারণে, আমরা মনে করছি যে আমরা যে কাজটা তিনটা দল আলাদাভাবে করছি, মোটামুটি গোল একটাই, যে আমরা সংস্কারটা চাচ্ছি, এবং এই সংস্কারটা মানুষের আশার প্রতিফলনের সংস্কার হতে হবে, বিচারটা ঠিক মতো হতে হবে। সেই জায়গায় আমরা মনে করছি যে আমরা তিনটা দল এবং সামনে আরও যারা আসবেন, আমরা তিনটা দল একসাথে হয়ে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এবং সবাই যদি প্ল্যাটফর্মে যোগ হয় তাহলে আমরা হয়তো যে আমাদের যে কাজটা সেটা একটা গতি আনতে পারবো। আপনারা কি একই সঙ্গে সব আসনে প্রার্থী দেবেন, কিভাবে প্রার্থী দেবেন, এই বিষয়গুলো কি সমাধান হলো কিনা? না, এখনো পর্যন্ত এটা একটা আলোচনার পর্যায়ে আছে, এবং যেহেতু আমাদের সাথে আমরা আশা করছি আরো দল যোগ দিবে, তো তাহলে এই যারা যোগ দিবেন, যাদের সাথে আমরা এখন আলোচনায় আছি, তারা যোগ দেওয়ার পরেই তো আসলে এই আসন সমঝোতাটা করতে হবে। তার আগে তো আমি একা একা যদি সমঝোতা করি সেটা ব্রেকডাউন করবে। সুতরাং ওনারা আসলে আমরা যত দ্রুত সম্ভব এটা আমরা আমাদের এই যে 300 আসনে যে প্রার্থী দেওয়া এবং প্রার্থীদের নাম ঘোষণা করার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ।
দর্শক, আজ তৃতীয় মেরু নিয়ে আলোচনা করতে ভোটের ট্রেনে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন এবি পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। মিলি আপা, আপনার কাছে জানতে চাই, গতকালকে জামাতে আমির একটি জনসভায় বলেছেন নির্বাচন নিয়ে কেউ কেউ ভিন্ন সুরে কথা বলছে, কেউ কেউ নির্বাচন পেছাতে চায় যারা এতদিন নির্বাচনের দাবি তুলছিল। আসলে কি এর কোনো বাস্তবতা আছে কিনা মনে করেন যে নির্বাচন পেছানোর? মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গিয়েছে এবং আজকে সিইসি প্রধান উপদেষ্টার মিটিংয়ের পরে ওনারা ব্রিফিংয়ে বলেছেন যে এই সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে। সুতরাং আমার মনে হয় ওই ইলেকশনটা পিছানোর কোনো উপায় নেই এবং কেউ যদি চায়ও এটা বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে নেবে না। কারণ কি, একটা সময় বিএনপি কিন্তু প্রথম যারা ওনারা দাবি করেছিল যে ইলেকশন যত দ্রুত সম্ভব করা। এখন যেহেতু মানুষ ইলেকশন মোডে ঢুকে গিয়েছে এবং আমি আপনাদেরকে বলি যে গত 15-16 বছর মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই। মানুষ একটা ভোট দেওয়ার জন্য এবং ভোটের যে মাঠ সেটার জন্য উন্মুখ হয়ে আছে। সুতরাং এখানে আপনি একজনের অথবা একটি পার্টিকুলার দলের কোনো ইচ্ছায় কিন্তু ভোট পেছানো যাবে না। ভোটটা হলো একটা নেশন রেডি হয়ে আছে, নেশনকে ভোট দিতে হবে। জি, জনগণ নিশ্চয়ই ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু ভোটের পরিবেশ কি কতটা সুষ্ঠু আছে, লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে কিনা, রাজনৈতিক দলের নেতারা যখন প্রচারণায় যাচ্ছেন, সবকিছু মিলিয়ে পরিবেশটা কেমন দেখছেন এখন পর্যন্ত? ভোট জনগণ চায় এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশন এবং রাষ্ট্রের, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তা এখন আপনি যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে তাহলে কি ভোট হবে না? এটা তো ভুল ধারণা। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যেমন ধরুন, আমার নিজস্ব নির্বাচনী এলাকা, আমি বহুবার আমার ফেস্টুন ব্যানার ফেলে দিয়েছে এবং ইন্টিমিডেশন করা হয়েছে। আজকে সকালবেলা আমাদের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি বরিশালের মীরগঞ্জ সেতু উদ্বোধন অনুষ্ঠানে যখন উনি বলেছেন যে ঠিকাদারের কাছে চাঁদা চাওয়া হয়েছে এবং এটা ঠিক নয়, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যে স্বাভাবিক উন্নয়নের যে গতিপথ তা রুদ্ধ হয়ে যাবে, এই কথাটা বলার সাথে সাথে ওনার উপরে একটা হামলা আসে। তো এখন উনি তো কিন্তু কাউকে পার্টিকুলারলি নাম ধরে বলেন না যে এই চাঁদা চেয়েছে, ও চাঁদা চেয়েছে। তো যারা হামলা করেছে তাহলে তো বুঝতে হবে যে চাঁদার কথা বলাটা ওনাদের খুব গায়ে লেগেছে। তো এই যে ইলেকশনে একজন প্রার্থী একটা কথা বলার সাথে সাথে যদি তাকে হামলা করা হয় তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড বলা যায় না। আমরা আশা করব খুব দ্রুতই ইলেকশন কমিশন এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে আমাদেরকে সাহায্য করবে। জি, নিশ্চয়ই আমরাও চাই সব দল সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিক এবং একই সঙ্গে সাধারণ মানুষও নির্বাচনে সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগ করুক। আপনি যুক্ত ছিলেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটে ট্রেন নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। এবার যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই তৃতীয় মেরু নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ। কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। আপনার মাধ্যমে জানতে চাই যে বিএনপি জামাতের বাইরে আরও একটা নতুন জোট আজকে আত্মপ্রকাশ করলো। এই জোট কি কোনো তৃতীয় মেরু হিসাবে, এই জোটের বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? হাসিব, এই যে জোটটি আজকে আত্মপ্রকাশ করলো, আমি সরাসরি আপনি যে বিষয়টি বলছিলেন আমার পাশেই কিন্তু আছে এখানে এনসিপির একজন অন্যতম সংগঠক কিশোরগঞ্জের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনি কিন্তু সমন্বয়ক ছিলেন। তার কাছে একটু জানতে চাইবো আমি, আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে নতুন জোট হয়েছে সেটি আসলে আপনাদের ওই তৃণমূলের রাজনীতিতে কতটা প্রভাব পড়বে এবং পাশাপাশি আপনাদের প্রত্যাশার জায়গাটা কতটুকু? এই মুহূর্তে যারা লাইভটির সাথে যুক্ত হচ্ছেন বা যারা দেখছেন সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসলে দেখেন, বাংলাদেশের মানুষ যে স্বাধীনতার পর থেকে যেই রাজনীতিটা দেখে আসছে, যে ৭২-এর যে সংবিধানের যেই রাজনীতিটা চলমান, সেই জায়গা থেকেই আমরা বের হয়ে আসার চেষ্টা করছি
যেই সংবিধান বা রাষ্ট্র কাঠামোতে একজন মানুষকে হত্যা করা যায়, গুম করা যায়, রাষ্ট্রের টাকা তছরুফ করা যায়, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতির আঁকড়া করা যায়, সেই সিস্টেমটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। সেই জায়গায় সবচেয়ে বড় বাধা যে গতানুগতিক রাজনীতি। বিএনপি যেই রাজনীতিটা করছে, পুরাতন ধাঁচের রাজনীতিটাই তারা করে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি তারা অতি দ্রুত ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা করছে। যে অভ্যুত্থানের যেই চাওয়া পাওয়া, যে আকাঙ্ক্ষা, এদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসছে বিএনপি। পাশাপাশি আমি বলবো যে জামাতও তাদের ট্রেনে অনেকটা ধরেছে, তারাও সেই ট্রেনেই ওঠার চেষ্টা করছে, ক্ষমতার ট্রেনে। রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার বা অর্থনৈতিক মুক্তি, আমরা যেই গণতান্ত্রিক সংস্কার আর বিষয়ে আমরা কাজ করছি, যেই কমিটমেন্ট, আমরা যেই কমিটমেন্টে এই এক দফার ঘোষণা দিয়ে আমরা যেই এই মানুষকে আমাদের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে একটি অভ্যুত্থান হয়েছে সাধারণ সকল শ্রেণীর মানুষকে নিয়ে, সেই জায়গা থেকে অনেকটাই আমাদের মনে হচ্ছে যে বিএনপি বা জামাত কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছার জন্য যেই ধরনের কার্যক্রম করা প্রয়োজন, সেই ধরনের রাজনীতিটা তারা করতে পারছে না। সেই জায়গা থেকেই সাধারণ তৃণমূলের প্রান্তিক পর্যায়ের মানুষদের আস্থা এবং যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে আমরা মনে হয় বুঝতে পেরেছি যে আপনাদের প্রত্যাশা অনেকটুকুই। তো আমি এবার একটু এখান থেকে একটু ভিন্ন সুরে যেতে চাই। আমাদের পাশে আছেন যে জামাতের যে কিশোরগঞ্জের যে জামাতের একজন কর্মী রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আমি একটু জানতে চাই যে ভিন্ন সুরের যে কথাটা আসছে, উনিও বলেছেন যে এই ব্যাপারে আসলে রাজনীতিতে একটা ভিন্ন সুর আসছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আজকে লাইভের পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ এবং বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেখেন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, 5 আগস্টের পরে বাংলাদেশ মানুষ চেয়েছিল একটা সুন্দর গণতন্ত্র, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গণতন্ত্র মানুষের কাছে পৌঁছাতে পারেনি। আজকে দুর্নীতি, রাহাজানি, হত্যা, নির্যাতন চলছেই। এর ব্যতিক্রম হিসেবে বাংলাদেশের মানুষ জামাত সহ 8টি দলকে বেছে নিয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই দলটিকে বিজয়ী করে আগামী সংসদ নির্বাচনে তাদের প্রতিষ্ঠিত করবে এবং বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি একটু সাধারণ ভোটারের কাছে একটু যেতে চাই, যারা নতুন ভোটার, যে নতুন একটি জোট হয়েছে, প্রত্যাশা কেমন, কিংবা সামনে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আপনারা বোধ করছেন কিনা? ধন্যবাদ এখন টিভিকে। সামনের নির্বাচন নিয়ে সংখ্যা বলতে আমরা যেটা মনে করি, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তারা অবশ্যই সেটা দেখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নড়বড়ে থাকলেও আমরা আশা করি সেটা ঠিক হয়ে যাবে এবং নির্বাচনটা অতি দ্রুত প্রয়োজন। এই কারণ হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য আপ লেভেল থেকে একদম তৃণমূল পর্যন্ত আপনার একটি সংগঠন থাকা প্রয়োজন, যা না হলে আপনি রাষ্ট্রটি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। এজন্য একজন ভোটার হিসেবে আমার কাছে নির্বাচনটা অত্যন্ত প্রয়োজনীয় মনে হয়, যেহেতু একটি বিশৃঙ্খলা চলছে বাংলাদেশে। সেই বিশৃঙ্খলা থেকে উত্তরণের জন্য একটি সংগঠন, একটি রাজনৈতিক দল যদি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে যদি সংসদে যায় এবং রাষ্ট্র পরিচালনা করে, তাহলে অবশ্যই এই ক্রান্তি লগ্নটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে সর্বশেষ আরেকটু জানতে চাই জুমন ভাই, যে নির্বাচনের ব্যাপারে কিছুদিন আগে, গতকালকে যে আমাদের আমির বলেছিলেন যে বিষয়টা, যে কেউ হয়তো বা ভিন্ন সুরে কথা বলছে, নির্বাচন পেছাতে চাচ্ছে, এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? আমি একটু স্পষ্ট জানতে চাই আপনার কাছ থেকে। জি ধন্যবাদ। আমাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান চমৎকার কথা বলেছেন। বিএনপির অহংকার নিমজ্জিত, তারা ভেবেছিল তারা এককভাবে ক্ষমতা যাবে। তাদের কর্মীদের দুর্নীতি, তাদের নিজেদের হত্যা, সন্ত্রাস, ছাদাবাজির কারণে আজকে তারা ভাবতেছে এই দেশের জনগণ তাদের কাছে গ্রহণ করতে চাচ্ছে না। এই জন্য তারা আজকে নির্বাচনকে পিছু টান দিতে অন্য কোনো পথে তাদের ক্ষমতার আসার চিন্তা করতেছে। এই জন্য জামাতে আমির এটা চিন্তা করে কথাগুলো বলছেন। এখন আমরা বিভিন্ন পত্রিকায় দেখতে পাই তাদের নির্বাচন অনীহা একটা ভাব, যাদের তাফসিল পেছানোর কথা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে তাদের নির্বাচন যাতে না করতে হয়। এই জন্য জামাতে আমির সত্য কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে। তো হাসিব, আপনি শুনছিলেন আমার এখানে যে দুজন অতিথি ছিলেন তারা বললেন, জোট নিয়ে একজন বললেন, পাশাপাশি এখানে সাধারণ ভোটারও ছিল, তাদের কথা মতো আমরা শুনলাম। তো কিশোরগঞ্জ যে এখন নির্বাচনে যে হাওয়া বইছে, এখান থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। হাসিব। মশিউর কায়েস, আপনাকে ধন্যবাদ। এবং একই সঙ্গে আজকে যারা দর্শক দেখলেন, এই যে তৃতীয় মেরু নিয়ে, এখানে আসলে এখনও অনেক কিছু বাকি রয়েছে, সামনে নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে অনেক জোট বা জোটের সঙ্গে আরও কোনো রাজনৈতিক দল যুক্ত হতে পারে, কিংবা সেখান থেকে বেরিয়ে যাওয়ার অনেক কিছু বিষয় এখনও রয়েছে বাকি। আমরা যারা শেষ করছি আজকের ভোটের ট্রেন এখানেই। কাল দেখা হবে নতুন পর্বে।
সে পর্যন্ত শুভকামনা।